আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে যশোর বোর্ড 2015 অংশীদারি হিসাব থেকে যে ম্যাথটা এসেছিল সেটা দেখব। তো দেখো, এটা আগে পড়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব, তারপরে আমরা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে? তো কি বলা আছে দেখো, ক ও খ একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তো এখানে দুইজন অংশীদার হিসাব কিন্তু আমাদের অলরেডি একটু কমে গেছে, আমরা একটু স্বস্তি পেয়েছি, তাই না? তিনজন অংশীদার দেয় নাই। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2 অনুপাতে ভাগ করে নেয়। কত? 3:2 অনুপাতে। অর্থাৎ লাভ হোক বা লস হোক, যত টাকা লাভ হবে বা লস হবে সে টাকাকে আমরা 3 যোগ 2, তাহলে কত হবে? 5। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ লাভের টাকাকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে রেজাল্টটা হবে সেটাকে 3 দিয়ে গুণ করলে ক এর লাভের অংশ বের হবে, আর 2 দিয়ে গুণ করলে খ এর লাভের অংশ বের হবে। ঠিক আছে? আমরা কিন্তু অনুপাত সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। 2012 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1 লাখ টাকা ও 75,000 টাকা। তো যথাক্রমে যেহেতু বলছে, তাহলে কর হলো 1 লাখ টাকা আর খ হলো 75,000 টাকা। ঠিক আছে? তাইলে 2012 সালে 1 জানুয়ারি তারিখে, তো এখানে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল, এখানে কিন্তু মূল টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এই কথাটা বলা নাই। তাহলে আমরা যখন মূলধন হিসাব করব তখন ব্যালেন্স বিডি দিয়ে করব। কি করব? ব্যালেন্স বিডি দিয়ে করব। যদি নিয়ে ব্যবসা শুরু করেছে এরকম যদি বলা থাকতো তাহলে আমরা নগদান হিসাব দিতাম। বুঝতে পারছো? মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধনের উপর 10%, উত্তোলনের উপরও 10% সুদ ধার্য করতে হবে। তারা সারা বছর ধরে যথাক্রমে 16,000 ও 12,000 টাকা কারবার হতে নগদ উত্তোলন করে। তাইলে সারা বছর ধরে, এই যে এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এটা একটু খেয়াল রাখবা যে সারা বছর ধরে বলছে। তো সারা বছর ধরে বলছে মানে কি প্রতি একবারে 16,000 টাকা উত্তোলন করছে এরকম না। ঠিক আছে? কিছু কিছু করে উত্তোলন করছে, পুরা বছর মিলে যা উত্তোলন করছে সর্বমোট 16,000 টাকা হয়েছে। তো এই 16,000 টাকা যখন আমরা সুদ ধরতে যাব তখন আমাদের 6 মাসের সুদ ধরতে হবে। বুঝতে পারছো? 6 মাসের উত্তোলনের সুদ ধরতে হবে, কারণ সারা বছর ধরে কখন উত্তোলন করছে এটা স্পষ্টভাবে উল্লেখ করা নাই। যেহেতু সারা বছর ধরে উত্তোলন করছে এই জন্যই আমরা গড় হিসেবে 6 মাসের সুদ ধরব। তাইলে দেখো, 2012 সালে 1 জুলাই ক কারবারে 20,000 টাকা ঋণ দেয়। তাইলে 1 জুলাই তারিখে খেয়াল করো, 1 জুলাই তার মানে কি জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কয় মাস হবে? জুলাই থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তাইলে ঋণ দিছে এই 6 মাসের জন্য। এই 2012 সালে কিন্তু 6 মাসের জন্য ঋণ দেওয়া হয়ে গেছে। তাইলে এই 6 মাসের সুদ আমাদের ধরতে হবে। ঠিক আছে? কত পার্সেন্ট হারে ঋণ দিছে সেটা উল্লেখ করা নাই। তো আমরা জানি যদি চুক্তিতে মানে ঋণ যে দিছে এটার মানে সুদের হার উল্লেখ না থাকে তাহলে আমাদের 6% হারে ধরে নিতে হয়। এটা অংশীদারি আইন অনুযায়ী করতে হয়। বুঝতে পারছো? তাইলে আমাদের এই 20,000 টাকা 6% হারে সুদ ধরতে হবে। কিন্তু কারবার পরিচালনার জন্য চুক্তি অনুযায়ী ক মাসিক 400 টাকা করে বেতন পাবে। তাহলে এক বছরে কত পাবে? 400 গুণন 12 সমান 4800 টাকা, যা সে কারবার থেকে তুলে নেয় নাই। কারবার থেকে তুলে নেয় নাই, কারবার থেকে এখনো উত্তোলন করে নাই। তাহলে কি তার মূলধনের সাথে সমন্বয় হবে। 2012 সালে 31 ডিসেম্বর তারিখে ঋণের সুদ সমন্বয় করার পর বলছে তাইলে কিন্তু আমাদের লাভ লোকসান আবন্টনে ঋণের সুদটা আসবে না। বুঝতে পারছো? এখানে এই জিনিসটা মনে রাখবা যে ঋণের সুদ সমন্বয় করার পর, শুধু ঋণের সুদ না, যে জিনিসগুলো সমন্বয় করার পর লাভ দেওয়া থাকবে সেই জিনিসগুলো লাভ লোকসান আবন্টনে আসবে না। বুঝতে পারছো? এখানে জাস্ট বলা আছে যে ঋণের সুদ সমন্বয় করার পর, তাহলে ঋণের সুদটা আর লাভ লোকসান আবন্টনে আসবে না। কিন্তু উপরোক্ত সমন্বয় সাধনের পর, উপরোক্ত কি কি ছিল? মূলধনের সুদ ছিল, উত্তোলনের সুদ ছিল, এই দুইটা ছিল। এগুলো সমন্বয় সাধনের পূর্বে কারবারের নেট লাভ ছিল 82,200 টাকা। ঠিক আছে? 82,200 টাকা নেট লাভ ছিল। তো এই 82,200 টাকা আর এই যে উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এগুলো সমন্বয় করার পরে আমাদের যে টাকাটা থাকবে, যে নেট লাভটা হবে বা যে ব্যালেন্সটা হবে, সেটাই আমাদেরকে এই যে 3:2 অনুপাতে বন্টন করে দিতে হবে। ঠিক আছে? এটা অনুপাতটা বন্টন করে দিতে হবে। তাহলে আমরা এখন প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। তো কি বলা আছে দেখো, ক নম্বর প্রশ্ন বলছে ঋণের সুদ নির্ণয় করো। তো ঋণের সুদ নির্ণয় করতে হবে। ঋণ কত টাকা দেওয়া রয়েছে? 20,000 টাকা দেওয়া রয়েছে। ঋণটা কত তারিখে নিয়ে আসা হয়েছে? জুলাই মাসের 1 তারিখ। তো জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত কয় মাস হবে? 6 মাস। তো আমাদেরকে কত পার্সেন্ট হারে সুদ ধরতে হবে? যেহেতু কোনো পার্সেন্টেজ উল্লেখ নাই, তাহলে অংশীদারি আইন মোতাবেক 6% হারে সুদ ধরতে হয়। তাহলে 20,000 টাকা 6% হারে সুদ ধরতে হবে। তো এটা কিভাবে করব? ঋণের সুদ লিখবো
20,000 গুণন 6% সমান কত হবে? 1200 টাকা হবে। ঠিক আছে, 20,000 গুণন 6%, তাইলে 1200 টাকা হবে। তো 1200 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। কেন 12 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে গুণ করলাম? কারণ আমাদের 6 মাসের সুদ ধরতে হবে। আমরা জানি তো কোনো কিছুর উপর পার্সেন্টেজ করলে সরাসরি 1 বছরের সুদ বের হয় বা 12 মাসের এই সুদ বের হয়। তো এই যে 20,000 টাকাকে যখন 6% করলাম, যখন 1200 টাকা হলো, তখন কিন্তু এটা 1 বছরের সুদ বের হয়ে গেল। তো এই 1 বছর মানে 12 মাসের সুদ বের হয়ে গেল। এই 12 মাসকে যখন আমরা 12 দিয়ে ভাগ করব, তখন আমাদের 1 মাসের সুদ বের হবে। তো 1 মাসের সুদ, যেহেতু এখানে আমাদের 6 মাসের সুদ ধরতে হবে, তাহলে ওই 1 মাসের সুদের সাথে আবার 6 মাস গুণন করব। অর্থাৎ এই 1200 টাকাকে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব, করলে আমাদের রেজাল্ট আসবে কত? 600 টাকা। ওকে, এটা হলো ঋণের সুদের পরিমাণ নির্ণয়। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ, এক লাইনে 2 মার্ক তো তোমরা পেয়ে গেলা। এরপর খ নম্বর প্রশ্ন বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছে। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আমাদের ক্রেডিট পাশে অবশ্যই কি দিতে হবে? এই যে নেট লাভটা দেওয়া রয়েছে, বিশদ আয় বিবরণী নেট লাভটা দেওয়া রয়েছে 82,200 টাকা, এটা আমাদের বসাই দিতে হবে। তারপর আমাদের ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব দেখে মূলধনের সুদ নির্ণয় করতে হবে। তো মূলধনের সুদ আমরা কত পার্সেন্ট করে পাইছি? 10% করে। হ্যাঁ, এখানে বলাই আছে মূলধন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ। তো কয়ের মূলধন ছিল কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা 10% কত হবে? 10,000 টাকা। আর ক্ষয়ের মূলধন ছিল কত? 75,000 টাকা। তো 75,000 টাকা 10% কত হবে? 7,500 টাকা। তো আমরা মূলধনের সুদ 10,000 আর 7,500 টাকা দুইটা যোগ করলে কত হবে? 17,500 টাকা। এটা আমরা বসাই দিলাম। এরপরে আরও কোনো খরচ আছে কিনা সেটা দেখব। তো খরচগুলো আমরা ডেবিট পাশে বসাবো। এই যে ক মাসিক 1200 টাকা করে বেতন নিছে, মাসিক 400 টাকা করে বেতন নিছে, তাহলে 12 মাসে কত টাকা বেতন হবে? এটা হবে 4800 টাকা। তো দেখো এখানে আমরা ক এর মূলধন হিসাব লিখব, কারণ এই বেতনটা শুধু ক এর মূলধনের সাথে সমন্বয় করা হবে, খ এর কিন্তু মূলধনের সাথে সমন্বয় করা হবে না। এই জন্যই আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখব না। এখন যেহেতু একজন ব্যক্তিকে মেনশন করা হবে, তখন ওই ব্যক্তির নাম দিয়ে তার মূলধন হিসাব লিখব। ঠিক আছে, আর যখন একাধিক ব্যক্তি যে মূলধনের সাথে সমন্বয় করা হবে যে বিষয়গুলো, সেগুলোকে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখে দেব। ঠিক আছে, তো ক এর মূলধন হিসাব বেতন কত হবে? 400 গুণন 12 সমান 4800 টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপর খরচ শেষ হয়ে গেল। এরপর হলো উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। তো উত্তোলনের সুদ দেখো 16,000 টাকার 10% কত হবে? 1600 টাকা। কিন্তু আমাদের যেহেতু সারা বছর ধরে উত্তোলন করেছে বলেছে, সেহেতু আমাদের অ্যাভারেজে 6 মাসের সুদ দিতে হবে। তো উত্তোলনের সুদ 16,000 টাকার 10% হবে 1600 টাকা, 6 মাসের ধরতে হবে, মানে অর্ধেক ধরতে হবে। তো 1600 টাকাকে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করলে 800 টাকা হবে, বা 1600 টাকাকে সরাসরি 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে, 800 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কারণ অর্ধেক সুদ দিতে হবে, সারা বছর ধরে বলছে। এরপর 12,000 টাকা রয়েছে। তো 12,000 টাকা 10% করলে কত হবে? 1200 টাকা। তো 1200 টাকাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 600 টাকা। এই 800 আর 600 যোগ করলে কত হবে? 1400 টাকা। এইবার দেখো আমাদের ক্রেডিট পাশের দুইটা অ্যামাউন্ট পাইলাম। কয়টা অ্যামাউন্ট পাইছি? দুইটা, 82,200 আর 1400 টাকা। তো 82,200 আর 1400 দুইটা যোগ করলে কত হবে? 83,600 টাকা হবে। এই 83,600 টাকা আমরা ডেবিট পাশে লিখব। লিখে 83,600 টাকা থেকে 4,800 টাকা আর 17,500 টাকা বাদ দিব। বাদ দিলে আমাদের কত আসে? 61,300 টাকা আসে। এই 61,300 টাকাকে আমাদের আনুপাতিক হারে বন্টন করতে হবে। তো কি অনুপাত কত ছিল? আমরা দেখে আসি 3:2 অনুপাত ছিল। তো 61,300কে যখন আমরা 3:2 মানে কি 3 যোগ 2 সমান কত হবে? 5। তাহলে 61,300কে 5 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে 3 দিয়ে গুণ করলে 36,780 টাকা আসবে, যা ক এর বন্টনযোগ্য মুনাফা। ঠিক আছে, আবার ওই যে 61,300কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে খ এর বন্টনযোগ্য মুনাফা আসবে 24,520 টাকা। ঠিক আছে, এইবার দেখো এই দুইটা অ্যামাউন্ট আবার মিলায়ে দেখো, যোগ করে দেখো, এই 61,300 টাকাই হবে। ঠিক আছে, তো এটা ছিল খ এর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা গ নাম্বারটা দেখব, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। তো অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে বলছে। তো আমরা কি করব? সর্বপ্রথম ঘর কেটে নেব। ঘর কেটে নিয়ে ক্রেডিট পাশে জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি দিয়ে এই যে ক এর মূলধন এবং খ এর মূলধন বসাই দেব। তো ক এর মূলধন কত ছিল? 1 লাখ টাকা। খ এর মূলধন ছিল 75,000 টাকা। তোমরা যারা মোবাইলে দেখছো তাদের মনে হয় একটু লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে ফুল
চিত্রটা এই বক্সে আটাইতে গেলে লেখাটা একটু ছোটই করা লাগতেছে, তোমরা একটু বুঝে নিও, আমার কথার সাথে মিলাই নিও। যে কয়ের মূলধন কত ছিল 1 লাখ টাকা এবং ক্ষয়ের মূলধন ছিল 75,000 টাকা, ঠিক আছে। এরপরে উত্তোলন বসাইতে হবে ডেবিট পাশে। তো উত্তোলন বসাইতে হবে ডিসেম্বরের 31 তারিখে উত্তোলন হিসাব দিয়ে ডেবিট পাশে বসাবো। কয়ের উত্তোলন ছিল কত 16,000 টাকা, তো 16,000 টাকা বসাই দিলাম। ক্ষয়ের উত্তোলন ছিল 12,000 টাকা, 12,000 টাকা বসাই দিলাম। তো এরপর আমাদের কাজ হলো যে ওই যে লাভ লোকসান আবন্টনের ডেবিট পাশে যে আইটেমগুলো বসাইছি সেগুলো মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইতে হবে, আর লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে যে আইটেমগুলো বসাইছি সেগুলো মূলধন হিসাবে ডেবিট পাশে বসাইতে হবে। তো দেখো এই যে লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশে শুধুমাত্র উত্তোলনের শীট ছিল কত 800 আর 600, আমরা এটা বসাই দিলাম এখানে। 31 ডিসেম্বর দিয়ে লাভ লোকসান আবন্টন হিসাব লিখবো, লিখে তারপরে আমরা যে ওই যে মূল ম্যাটেরিয়াল যেগুলো ছিল উত্তোলনের সুদ এগুলো, ঠিক আছে, উত্তোলনের সুদ দিয়ে 800 আর 600 লিখে দিলাম। তো আমাদের লাভ লোকসান আবন্টনে ক্রেডিট পাশের কাজ কিন্তু শেষ। এবার লাভ লোকসান আবন্টন থেকে ডেবিট পাশে নিয়ে আসবো। তো কি মূলধনের সুদ আছে, বেতন আছে আর মুনাফার অংশ আছে। তো আমরা এখানেও ডিসেম্বরের 31 তারিখ লাভ লোকসান আবন্টন টাইটেল দিব, দিয়ে মূলধনের সুদ আমরা কয়ের মূলধনের সুদ কত পাইছি 10,000 টাকা, ক্ষয়ের মূলধনের সুদ পাইছি 7,500 টাকা। বেতন কয়ের বেতন পাইছি, কিন্তু শুধু কয়ের বেতন পাইছি কত, আমরা কয়ের বেতন পাইছি মাত্র 4,800 টাকা, ঠিক আছে। আর ক্ষয়ের কিন্তু কোনো বেতন নাই, তাহলে ক্ষয়ের ঘরটা ফাঁকা থাকবে, ঠিক আছে। বন্টনযোগ্য মুনাফার অংশ দেখো, কয়ের বন্টনযোগ্য মুনাফার অংশ হচ্ছে 36,780 টাকা, আর ক্ষয়ের বন্টনযোগ্য মুনাফা হলো 24,520 টাকা, ঠিক আছে। তো 24,520 আর 36,800 এটা হলো বন্টনযোগ্য মুনাফা। তো লাভ লোকসান আবন্টন থেকে আমরা ডেবিট পাশের আইটেমগুলো সবগুলো বসানো শেষ, তো আমাদের কাজও শেষ, ঠিক আছে। এখন বলতে পারো যে স্যার এখানে উত্তোলনের ওই যে ঋণের সুদ কেন আসলো না? কারণ ঋণের সুদ কেন আসে নাই, দেখো ঋণের সুদ কিন্তু অলরেডি সমন্বয় করে ফেলছে, ঠিক আছে। ঋণের সুদ সমন্বয় করে ফেলছে, আর ঋণের সুদ মূলধনের সাথে আসে না। ঋণের সুদ মূলধনের সাথে আসে না, এটি চলতি হিসাবের সাথে আসে বা ঋণ হিসাবের সাথে আসে, বুঝতে পারছো? এই জন্য ঋণের সুদ এখানে আসে নাই। আবার আর একদিকে হলো ওটা অলরেডি লাভ লোকসান আবন্টনের সাথে আগেই সমন্বয় করে ফেলছে, এই জন্য নতুন করে আসে নাই, বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তো ক্রেডিট পাশে এই কয়টা অ্যামাউন্ট রয়েছে, তিনটা। এই তিনটা যোগ করো, যোগ করলে কত হবে 1,07,020 টাকা। তো এটা ডেবিট পাশে বসাতে হবে 1,07,020 টাকা। তো 1,07,020 টাকা থেকে এই যে 600 টাকা আর 12,000 টাকা বাদ দিলে কত হবে 94,420 টাকা। এটি হলো ব্যালেন্স শিটে ডিসেম্বরের 31 তারিখে ব্যালেন্স শিটে লিখবো। এরপর কয়ের যোগফল করবো আবার ক্রেডিট পাশে। তো 4টা অ্যামাউন্ট রয়েছে, 4টা অ্যামাউন্ট যোগ করলে কত হবে, 4টা অ্যামাউন্ট যোগ করলে 1,10,000, 4,800 আর 36,780 যোগ করলে 1,51,580 হয়। তো 1,51,580 আমরা ডেবিট পাশেও লিখবো, লিখে উপরে এই যে 800 আর 16,000 বাদ দেব, বাদ দিলে 1,34,780 টাকা হয়। এটি হলো ব্যালেন্স শিটে। তো ডেবিট পাশে ব্যালেন্স শিটে সেটা পরের মাসে 1 তারিখে ক্রেডিট পাশে গিয়ে ব্যালেন্স বিডি হবে। তো কত হবে 1,34,780 এবং 94,420 টাকা হলো, ঠিক আছে। তো এইটাই ছিল যশোর বোর্ড 2015 অ্যান্সার। আশা রাখি তোমরা এই প্রশ্নের সমাধানটা পেয়ে গেছো এবং খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।